আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ডাকসু বিজয়ীদের অভিনন্দন জানালেন ভিপি নূর ও নাহিদ। পোস্ট মুছে ফেলল পাকিস্তান জামাত। বিএনপির সঙ্গে জোট করা নিয়ে খোলামেলা মন্তব্য মামুনুল হকের। বিজয়ী সাদিক কায়েমকে খোঁচা মেরে যা বললেন ঢাবির সাবেক ভিপি মান্না। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ফ্রান্স। বাংলাদেশ নেপালের জেনজি ঝড় পৌঁছে যেতে পারে ভারতেও। এবার বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী ঐতিহাসিক ডাকসু হল সংসদ নির্বাচনে বিজয়ী অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নূর। একই সঙ্গে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন অত্যন্ত ধৈর্য, কৌশল ও দক্ষতার সঙ্গে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করার জন্য। বুধবার এক বিবৃতিতে নুরুল হক নূর বলেন, আশা করি নবনির্বাচিত ডাকসু হল সংসদের নেতারা জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে ক্যাম্পাসের সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনকে নিয়ে ছাত্র রাজনীতিতে একটি নবদিগন্তের সূচনা করবেন, যেখানে ছাত্র রাজনীতি হবে জাতীয় রাজনীতির কালো থাবা মুক্ত এবং শিক্ষার্থী তথা জাতির কল্যাণে। ক্যাম্পাস হবে শিক্ষার্থীদের লেখাপড়া, গবেষণা, গান, কবিতা, আড্ডা, বন্ধুত্ব, সাহিত্য, সংস্কৃতি ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার তীর্থভূমি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নবনির্বাচিত নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ডাকসু ও হল সংসদ নির্বাচনকে অন্যান্য একাডেমিক কার্যক্রমের মতোই একটি ক্যালেন্ডার ইভেন্টে পরিণত করার উদ্যোগ গ্রহণ করুন, যেন প্রতি বছর যথাসময়ে নির্বাচন হয়। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নবনির্বাচিত সকল নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অভিনন্দন জানান তিনি। নাহিদ লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদে নবনির্বাচিত সকল নেতৃত্বকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পেয়েছে। এটি আমাদের গণতান্ত্রিক চর্চার জন্য এক ইতিবাচক অগ্রযাত্রা। তিনি আরো লেখেন, আমরা প্রত্যাশা করি ডাকসু হবে শিক্ষার্থীদের প্রকৃত আকাঙ্ক্ষা ও স্বপ্ন বাস্তবায়নের প্ল্যাটফর্ম। আশা রাখি ডাকসুর নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ে একটি গণতান্ত্রিক, একাডেমিক এবং সন্ত্রাস ফ্যাসিবাদ মুক্ত পরিবেশ গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে। যারা এই নির্বাচনে অংশ নিয়েছেন কিন্তু বিজয়ী হতে পারেননি, তাদের প্রতিও শুভকামনা জানাই। সুস্থ প্রতিযোগিতার এই চর্চাই আগামী দিনের নেতৃত্ব তৈরির মজবুত ভিত গড়ে দেবে। এনসিপির আহ্বায়ক লেখেন, ডাকসু নির্বাচন অব্যাহত থাকুক, এটাই আমাদের প্রত্যাশা। দ্রুতই সকল বিশ্ববিদ্যালয় ও কলেজে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক, যাতে বাংলাদেশের তরুণ সমাজ গণতন্ত্রের চর্চা ও জাতীয় পুনর্গঠনে তাদের ভূমিকা রাখতে পারে। বিএনপির সঙ্গে নির্বাচনী জোট বা সমঝোতার সম্ভাবনা এখনো রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তবে এক্ষেত্রে দুটি বিষয়ে নিশ্চয়তা চান তিনি। সম্প্রতি যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে মামুনুল হক বলেন, বিএনপির সঙ্গে অতীতে আমাদের নির্বাচনী জোট ও সমঝোতা হয়েছে, কাজেই এ ধরনের সম্ভাবনা এখনো রয়েছে। তবে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় হলো, প্রথমত জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হওয়া এবং দ্বিতীয়ত উচ্চকক্ষে অন্তত সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি নিশ্চয়তা করা। এই দুটি ইস্যু আমাদের আগামী নির্বাচনের মেরুকরণ ও জোট নির্ধারণে মুখ্য ভূমিকা রাখবে। বিএনপি বা অন্য কোনো জোটে যাওয়ার বিষয়টি কিসের উপর নির্ভর করবে এমন প্রশ্নে তিনি বলেন, শুধু হিসাব নিকাশ নয়, আদর্শিক বিষয়টি মুখ্য। ইসলাম এবং দেশের সার্বিক কল্যাণে দুটিকে আমরা অগ্রাধিকার দেব। আবারও বলছি, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন এবং উচ্চকক্ষে পিআর পদ্ধতির নিশ্চয়তা, এই দুটি দাবি আমাদের আগামী নির্বাচনে অবস্থান নির্ধারণ করবে। মামুনুল হকের কাছে প্রশ্ন ছিল, জামাতের সঙ্গে জোটের আলোচনা আসলেই কওমি মাদ্রাসা ভিত্তিক ধর্মীয় সংগঠনগুলো বিশ্বাস ও আদর্শের জায়গা সামনে নিয়ে আসে, অথচ বিএনপির সঙ্গে জোটের আলোচনায় আদর্শের প্রশ্ন তুলতে দেখা যায় না কেন? এর উত্তরে আলোচিত এই ধর্মীয় রাজনীতিবিদ বলেন, বিএনপি যেহেতু কোনো ইসলামী আদর্শ ভিত্তিক রাজনৈতিক সংগঠন নয়, কাজেই তাদের সঙ্গে জোট করলে আমাদের অনুসারীরা আদর্শিকভাবে বিভ্রান্ত হবেন বলে আমরা মনে করি না। কিন্তু জামাত ইসলামী একটি সুসংগঠিত ইসলামী রাজনৈতিক দল। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের সঙ্গে তাদের কিছু মতপার্থক্য আছে, তাই জামাতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করলে আমাদের জনশক্তির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং এ নিয়ে প্রশ্ন উঠতে পারে। এই জায়গাটাই দুই দলের সঙ্গে জোট আলোচনার মূল পার্থক্য। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঐতিহাসিক বিজয়ে অভিনন্দন জানিয়েছিলেন জামাত ইসলামী পাকিস্তানের আমির হাফিজ নাইমুর রহমান। বুধবার সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে তার বক্তব্য প্রকাশ করা হয়, কিন্তু কিছুক্ষণ পরে সেটি পেজে আর দেখা যায়নি। উর্দুতে লেখা পোস্টটিতে দেখা যায়, হাফিজ নাইমুর রহমান বলেছেন, বাংলাদেশের নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ। দেশের বৃহত্তম বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র সংগঠন ইসলামী জমিয়তে তালাবা ছাত্র শিবির বিপুল ব্যবধানে জয়লাভ করেছে। পুরো প্যানেল বিজয়ী হওয়া বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। হাফিজ নাইমুর রহমান আরো বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অন্য প্যানেলগুলো একযোগে ভারতপন্থী শক্তির সমর্থন পেয়েছিল, তবুও শিক্ষার্থীরা শিবিরকে জয়ী করেছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের এই বিজয়ে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আল্লাহর ইচ্ছা এই বিজয় ছাত্র সমাজের
অধিকার আদায়ের সংগ্রাম ত্বরান্বিত করবে। একই সঙ্গে ভারতে ষড়যন্ত্র থেকে বাংলাদেশের মুক্তি এনে দেবে এবং দেশের উন্নয়ন ও অগ্রগতির নতুন শিরোনাম রচনা করবে। এছাড়া তিনি নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন বাংলাদেশের সরকারকে কৃতিত্ব দেন। বলেন, গণতন্ত্রের নার্সারি হিসেবে পরিচিত ছাত্র সংসদ নির্বাচন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সক্ষম হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন জাতীয় ভোটের প্রতিফলন নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক ঐক্য সভাপতি ও সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না। মান্না বলেন, এই ভোট জাতীয় নির্বাচনের প্রতিফলন করবে না। আমি দুবার ডাকসুর ভিপি হয়েছি, খুব পপুলার ছিলাম ছাত্রদের মধ্যে, কিন্তু আমার পলিটিক্যাল পার্টি হয়নি, আমি তো ক্ষমতায় যাইনি, আমার পার্টি তো ক্ষমতায় যেতে পারেনি। ডাকসুতে জিতলেই যে তারা জাতীয় নির্বাচনে বা জাতীয় রাজনীতিতে বিরাট কিছু করে ফেলবে সেরকম নয়। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতন্ত্র মঞ্চ আয়োজিত বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ সংস্কার বাস্তবায়নের পথরেখা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মান্না বলেন, আমি তো দেখেছি গুপ্ত রাজনীতি করে তারা সংগঠিত থেকেছে, ওরা আওয়ামী লীগের মধ্যে ঢুকেছে, ছাত্রলীগের মধ্যে ঢুকেছে, গালাগালি করছে, মামলা করছে, কিন্তু ওরা মনে করছে এভাবে বেঁচে থেকে লড়াই করব, কারণ ওখানে থাকবার পরে ফিরে আবার তার জায়গায় এসেছে এবং নির্বাচন করে জিতেছে। রাজনীতি একটা কঠিন সংগ্রামের বিষয়, রাজনীতি একটা বুদ্ধিবৃত্তির লড়াই, একেবারে হালকাভাবে নেওয়া যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় 9 সেপ্টেম্বর। এই নির্বাচনের শীর্ষ 3 পদে বিজয়ী হয়েছে জামাতের ছাত্র সংগঠন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ভিপি পদে মোহাম্মদ আবু সাদিক কায়েম এবং জিএস পদে এস এম ফরহাদ, এজিএস পদে মহিউদ্দিন খান জয় পেয়েছেন। এছাড়া 12টি সম্পাদকীয় পদের মধ্যে 9টিতে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন। বাকি 3টি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয় হয়েছেন। জামাত শিবিরকে উদ্দেশ্য করে ডাকসুর সাবেক ভিপি মান্না বলেন, ভেবে দেখেন, আজ থেকে 30 থেকে 50 বছর আগে একটা রাজনৈতিক দল মাথা তুলবার মতো সাহস পেত না, তারা এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আমাদের সামনে আসছে এবং আমাদের চাইতে বড় যারা তাদের চ্যালেঞ্জ করছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু হল সংসদ নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। রাতে সংগঠনের ফেসবুক পেজে এক বার্তায় তিনি এই অভিযোগ করেন। সেই সভাপতি বলেন, জাকসু নির্বাচন নিয়ে ইতিমধ্যেই ষড়যন্ত্র শুরু হয়েছে, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী শিক্ষার্থীরা সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত। হাসবুনাল্লাহ। এর আগে বুধবার 10 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন শেষে ভোটারদের ফলাফল নিয়ে বা ভোটের ফলাফল নিয়ে আশঙ্কা প্রকাশ করে একই বার্তা দিয়েছিলেন তিনি। এতে জাহিদুল ইসলাম বলেছিলেন, নো নেগোসিয়েশন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ভোট প্রদানের পর ডাকসুর কোনো পদ নিয়ে নেগোসিয়েশন করার অধিকার কারণেই বিশ্ববিদ্যালয় প্রশাসন, কোনো রাজনৈতিক দল, মন্ত্রীপাড়ার কোনো উপদেষ্টা কিংবা প্রধান উপদেষ্টা কারো অধিকার নেই। এই ম্যান্ডেট কেবলই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এবার জাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন শিবির সভাপতি। প্রসঙ্গত, দীর্ঘ 33 বছর পর 11 সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় জাকসু নির্বাচন কমিশন নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের 11টি এবং ছাত্রীদের 10 হলে একযোগে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফ্রান্সে ব্লক 2 আন্দোলনের দিনে রাজধানী প্যারিস সহ বিভিন্ন শহরে উত্তাল হয়ে ওঠে। 10 সেপ্টেম্বর বুধবার সকাল থেকে বিক্ষোভকারীরা সড়কে অবরোধ, ব্যারিকেড তৈরি এবং আগুন ধরানোর ঘটনা ঘটায়। এ সময় পুলিশের টিয়ার শেল নিক্ষেপে বিক্ষোভকারী তরুণদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ ঘটে। পুলিশ এখন পর্যন্ত প্রায় 300 জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়া লেকর্নু দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই পুরো দেশ উত্তাল হয়ে উঠছে। রাজধানী প্যারিস, রেনেস, নান্টেস, মন্টপেলিয়ে এবং মার্সেইল শহরে বিক্ষোভকারীরা রাস্তায় ব্যারিকেড তৈরি করেছে এবং আগুন ধরিয়েছে। রেনে একটি বাসে আগুন লাগানো হয়েছে এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল লাইনে বৈদ্যুতিক লাইনের ক্ষতির কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বিক্ষোভকারীরা মূলত প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বাজেট ব্যয় সংকোচন নীতি এবং সামাজিক সেবায় বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইও বলেন, এই আন্দোলনের উদ্দেশ্য স্পষ্ট, ইচ্ছাকৃতভাবে বিদ্রোহী পরিবেশ তৈরি করা। নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়া লেকর্নু দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে বিক্ষোভের মুখোমুখি হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশ জুড়ে 80,000 পুলিশ ও নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আন্দোলন মূলত তরুণ সমাজের মধ্যে সামাজিক ও অর্থনৈতিক অসন্তুষ্টির প্রকাশ। এর ফলে রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। নাগরিকদের দৈনন্দিন জীবন, যাত্রী চলাচল ও সরকারি সেবা প্রভাবিত হচ্ছে। প্যারিসের কয়েকটি এলাকায় ধর্মীয় সহিংসতার সম্ভাবনা দেখা দিয়েছে। মসজিদের বাইরে প্রেসিডেন্ট মাতৃদ্দার নাম লেখা শূকর মূর্তি পাওয়া গেছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন। ফ্রান্স জুড়ে ব্লক 2 সবকিছু বন্ধ আন্দোলন চলতে থাকায় সাধারণ মানুষকে জরুরি ক্ষেত্র ছাড়া রাস্তায় না বের হওয়ার জন্য সতর্ক করা হয়েছে।
আরেকটি জেনজি বিপ্লবের সফল পরিণতি দেখল বিশ্ব। শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশের পর এবারের মঞ্চ নেপাল। মাত্র 2 দিনের এক ঝড়ে ওলটপালট হয়ে গেল পুরো দেশের শাসন ব্যবস্থা। মন্ত্রী এমপিদের বাসভবন, সরকারি বিভিন্ন স্থাপনা সহ সংসদ ভবন এলাকায় আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। অপরদিকে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছে 19 জন ছাত্র। ব্যাপক চাপের মুখে পদত্যাগপত্র লিখে হেলিকপ্টারে উড়ে পালিয়ে গেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। গণপিটুনির শিকার হয়েছেন অর্থমন্ত্রী। আতঙ্কে গা ঢাকা দিয়েছেন সরকারের অন্যান্য এমপি মন্ত্রীরা। ঠিক যেন বাংলাদেশে গত বছর হয়ে যাওয়া জুলাই অভ্যুত্থানের অবিকল কপি। প্রায় একই রকম ঘটনা ঘটেছে আরো 2 বছর আগে শ্রীলঙ্কায়। খুব সামান্য ইস্যুতে থেকেও উদ্ভূত আন্দোলনে পরিণত হয়েছে বিশাল ঝড়ে। অনেকেরই এখন প্রশ্ন, এরপর আর কোন দেশে আঘাত হানতে যাচ্ছে এই জেনজি ঝড়? ইঙ্গিতটা অনেকটা ভারতের দিকে। খোদ ভারতের ক্ষমতাসীন বিজেপি মিত্র শক্তি শিবসেনার নেতারাই আশঙ্কা করেছেন গভীরভাবে এ নিয়ে ভাবার সময় এসেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য। এখনই সতর্ক না হলে শেখ হাসিনা ও কেপি শর্মা ওলির মতো একই রকম পরিণতি ভোগ করতে হতে পারে মোদীকেও। তাদের মতে দক্ষিণ এশিয়া জুড়ে এই জেনজি ঝড়ের তাৎক্ষণিক এবং গভীর প্রভাব রয়েছে ভারতের জন্য। মূলত সরকার 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার পর যে বিক্ষোভ দেখিয়েছে নেপালের জেনজি, তা সাধারণ অন্য কোনো আন্দোলনের মতো নয়। তরুণ নেপালিরা যে অভ্যুত্থান ঘটিয়েছে তা কেবল ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং এক্স এর জন্য ছিল না। এই সংকটের শিকড় আরো গভীরে। শাসন ব্যবস্থায় দীর্ঘদিনের স্বজনপ্রীতি ও দুর্নীতি, ক্রমবর্ধমান বেকারত্বই প্রধান অনুঘটক হিসেবে কাজ করেছে এই আন্দোলনের পেছনে। ঠিক এই বিষয়টি তুলে ধরে নরেন্দ্র মোদীকে কঠিন সতর্কবার্তা দিয়েছেন শিবসেনার এমপি সঞ্জয় রাউত। তিনি বলেছেন, দুর্নীতি, স্বৈরাচারী শাসন, স্বজনপ্রীতির বিরুদ্ধে নেপাল যে আগুনের সূত্রপাত হয়েছে সেটি ভারতেও লাগতে পারে। তবে ভারতে এখনো এমন কিছু হচ্ছে না, কারণ ভারতীয়রা মহাত্মা গান্ধীর অসহিংসা নীতি মেনে চলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার শুধুমাত্র মহাত্মা গান্ধীর মতাদর্শের কারণে বেঁচে যাচ্ছে। শিবসেনার এই নেতা বলেন, নেপালের এই স্ফুলিঙ্গ যদি ভারতে আসে তাহলে একই ধরনের ঘটনা ঘটতে পারে। ভারত আজ পর্যন্ত টিকে আছে কেবল মহাত্মা গান্ধী এখানে জন্মেছিলেন বলেই। আজও মানুষ মহাত্মা গান্ধীকে বিশ্বাস করে, সেই কারণেই এই মানুষগুলো টিকে আছে। প্রিয় দর্শক, শেষ করছি আজকের এশিয়ান নিউজ আপডেট। আজ এই পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা 7:30টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।